আবার আগামীতে একটা কিংস পার্টি বানায় আপনি আবার ওই 142 ধারা অনুচ্ছেদ অনুযায়ী এটা একটা সংখ্যাগরিষ্ঠ ভোটে পাশ করে আনায় সেখান থেকে আপনি পাশ করবেন তাদেরকে। তা আপনি কি করে করবেন? পার্টিগুলোর সঙ্গে কথা বলতে পারবেন নাকি? এখন আপনি আবার রাজনৈতিক দলগুলোর কাছে জিম্মিয়ে পড়েছেন। তার মানে আপনাকে রাজনৈতিক দলগুলোকে আপনার সঙ্গে না আসলে, যদি তার রাজি না হয়, তো এই সরকারকে আপনি বৈধ প্রমাণ করবেন কি করে? তো আপনি এই জগা খিচুড়ি জিনিস দিয়ে তো আপনি একটা রাষ্ট্র চালাতে পারেন না। আরেকটা কথা খেয়াল করেন, ডক্টর ইউনূস যখন কোনো একটা বিদেশি একটা সরকারের সঙ্গে কথা বলেন, উনি কিসের ক্যাপাসিটিতে কথা বলেন? উনি তো প্রেসিডেন্টের উপদেষ্টা মাত্র, তার আর কি ক্যাপাসিটি আছে, আর তার কি ক্রেডিবিলিটি আছে? আলাইকুম প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস অর্থাৎ এই সরকারকে ছাত্ররা আর ক্ষমতায় রাখতে চাচ্ছেন না। কেন চাচ্ছেন না সেটি কিন্তু আজকে একটি দিক নিশানা দিবেন। এবং এই সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে পরবর্তীতে কি হতে পারে, দেশের ক্ষতি কি পরিমাণ হতে পারে, এবং এই সরকারকে তারা ক্ষমতায় না রাখার প্রধান কারণটা কি। প্রিয় দর্শক, চলুন এ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন ফরহাদ ভাই। আমরা ফরহাদ ভাইয়ের আলোচনাটি শুনবো, তারপরে থাকছে বিস্তারিত। বুঝতে পারছেন আসলে কি হতে যাচ্ছে, তো এই বিষয়টি নিয়ে আজকে আমার সঙ্গে কথা বলবেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় মুখ, বিশিষ্ট লেখক, গবেষক, কবি জনাব ফরহাদ মজার, যিনি এই আন্দোলনের নেপথ্যে থেকে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ফরহাদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। জি, অনেকদিন পর আবার আপনাকে পেলাম ফরহাদ ভাই। আমি যতটুকু ব্যক্তিগতভাবে জানি যে এই যে গণ অভ্যুত্থানের পেছনে আপনার কিছু জোরালো ভূমিকা ছিল, কিছু পরামর্শ, কিছু পদক্ষেপ নেয়ার ব্যাপারে আপনি ভূমিকা রেখেছেন, এবং বর্তমান সরকারে আমাদের ভাবি ফরিদা আক্তার, তিনি উপদেষ্টা, তো আপনি সরকারের সাথেও যুক্ত আছেন, আন্দোলনের সঙ্গে যুক্ত আছেন, দুটো দিকেই আপনার স্ট্রং অবস্থান। তো এই যে জুলাই বিপ্লবের যে ঘোষণা, ছাত্রদের পক্ষ থেকে যে ঘোষণা, অনেকে মনে করছেন যে 31শে ডিসেম্বর কি বিপ্লবী সরকার গঠিত হতে যাচ্ছে, অথবা আপনার এই হঠাৎ করে 5 মাসের মাথায় এসে এই ইশতেহারটা কেন প্রয়োজন হলো, বা সরকার কেন এর বিরোধিতা করছে, অনেকগুলো বিষয় একসাথে। আমি আপনাকে প্রথমত যেটা বলি যে আমাদের 5ই আগস্টের ঘটনার পরে যে মূল যে তর্কটা আমাদের সমাজে ছিল সেটা হলো এই যে আসলে যে ঘোষণার কথা, প্রোক্লেমেশনের কথা এখন বলা হচ্ছে, এটা আসলে 5ই আগস্টে দেওয়ার কথা ছিল, খুব সহজ। সেটাই ছিল সঠিক এবং সেটাই ছিল সময় উপযোগী সময়। এবং এরপরে আপনি জানেন যে আমার পজিশন খুবই পরিষ্কার। আমি দাবি করেছি যে এটা আপনার একটা ফ্যাসিস্ট শেখ হাসিনার সংবিধানের অধীনে ঢুকে ফেলা হয়েছে এবং একটা সাংবিধানিক বিপ্লব হয়েছে। এটা আমার পজিশন সবসময় আগ্রহ ছিল। আর তার পাশাপাশি কৌশলগতভাবে আমার অবস্থান ছিল এই যে যদিও এই বিপ্লব মূলত নস্যাৎ হয়ে গেছে, মানে সাংবিধানিক প্রতিবিপ্লব মানে হলো আপনি সংবিধানের অজুহাত দেখিয়ে, সংবিধানের কথা বলে, আইনের কথা বলে জনগণের অভিপ্রায়কে আপনি নস্যাৎ করে দিয়েছেন। মানে আসলে ওই 5ই আগস্টে যেহেতু আপনি এই শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধানের অধীনে এবং চুপ্পু শেখ হাসিনার তাঁর যে নিয়োজিত প্রেসিডেন্ট এবং যিনি দুর্নীতির জন্য বিখ্যাত এবং কুখ্যাত, তার হাতে আপনি শপথ গ্রহণ মধ্য দিয়ে মূলত যে জনগণের যে বিপ্লবী আকাঙ্ক্ষা, যে বিপ্লবী অভিপ্রায়, এটাকে নস্যাৎ করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে আমার পরিষ্কার প্রথম দিন থেকে এটা আমার অবস্থা। এবং এর কনসিকুয়েন্সগুলো, এর পরিণতিগুলো খুব কখনোই আমি ইতিবাচক বলে মনে করিনি। খারাপ হবে, বিশৃঙ্খলা হবে, এবং ছাত্রদের ইতিমধ্যে তাদের মধ্যে বিভেদ তৈরি হবে, এবং বিভিন্ন রকম সমাজ, বিভিন্ন শক্তি বিভিন্নভাবে গণ অভ্যুত্থানকে ব্যাখ্যা করতে চাইবে, তাদের মতন করে এখান থেকে ফায়দা উঠতে চাইবে, এবং সেই পরিস্থিতি আপনার এখানে তৈরি হয়েছে। এবং আপনার ভারত এর শুরুর দিকে প্রথম ভেবেছিল যে আসলে এটা একটা গণ অভ্যুত্থান, পূর্ণ বিপ্লব। যখন টের পেয়েছে এটা কোনো পূর্ণ বিপ্লব নয়, তখন থেকে সে ষড়যন্ত্র শুরু করেছে। আবার শেখ হাসিনাকে তাদের দেশে রেখেছে। শুধু শেখ হাসিনা নয়, সমস্ত খুনিগুলা আপনি এখন ভারতে আছে, এবং ভারত কিন্তু খুব অতি সহজে কিন্তু খুনিদেরকে আপনার জায়গায় দিয়েছে। সেখানে শেখ হাসিনা সম্পর্কে তাদের এক ধরনের কূটনৈতিক বক্তব্য থাকতে পারে, কিন্তু অন্যান্য খুনিগুলোকে তো ফেরত দেওয়াটা তাদের উচিত। ফলে আমরা এইসব ব্যাপারগুলো কিন্তু খুব একটা অগ্রসর হতে পারি। তো এখন ঘটনাটা কি হচ্ছে, এখন ছাত্ররা স্বভাবতই এটা এই গণ অভ্যুত্থানটাকে আইনের কথা বলে যে নস্যাৎ করে দিয়েছে। যেসব তথাকথিত কিছু কিছু আইনজীবী আমাদের হয়েছে এই
এইসব পরামর্শগুলো তাদেরকে দিয়েছে। ফলে তারা তো আমরা চিনি, ইতিমধ্যে তাদের সম্পর্কে অনেক আলোচনা হচ্ছে। তো ব্যক্তি এখানে গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এই ঘটনাটা ঘটে যাওয়ার পরে এখন যেটা হয়েছে যে এখন ছাত্ররা স্বভাবতই এই সরকারের প্রতি হতাশ, এবং এই সরকারের বিভিন্ন পারফরমেন্স থেকে শুরু করে এই যে সকল আইনি যে দিকটা, এটা তো একটা অবৈধ সরকার। আপনি যতই কথা বলেন না কেন, এটা কোনো সাংবিধানিক বৈধতা নেই। আপনাকে হয় এটা আইনিভাবে এটাকে বৈধ করতে হবে, অথবা এটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তার যে বৈধতাটা হয়, যেটা রাজনৈতিক সাহিত্যে এবং আইনি সাহিত্যে যেটা বৈধ। আপনি গণ অভ্যুত্থান করেছেন, গণ সার্বভৌমত্বের ভিত্তিতে আপনি ঘোষণা দেবেন যে জনগণের পক্ষে আপনি ক্ষমতা দখল করেছেন এবং ক্ষমতা এখন আপনার হাতে, এখন আপনার আদেশ দ্বারাই রাষ্ট্র চলবে, যতক্ষণ পর্যন্ত না একটা লিখিত সংবিধান আমরা জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে আমরা প্রণয়ন করি। তো এখন হঠাৎ করে বোঝা যাচ্ছে যে একটা বড় ধরনের সংকট তৈরি হয়েছে ছাত্রদের সঙ্গে, এবং একই সঙ্গে বর্তমান যারা সরকার, উপদেষ্টা সরকার যারা রয়েছেন, তারা যে সকল জগাখিচুড়ি কাজ করেছে শুরু থেকে, স্বভাবতে এটা একটা জটিলতা তৈরি করেছে। দ্বিতীয়ত, আপনি তো জানেন যে এখনো পর্যন্ত সত্যিকার অর্থে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি এখানে ঠিক হয়নি, পুলিশ ঠিক মতো আসেনি, এবং এখনো পর্যন্ত আমরা কাজ করছি সেনাবাহিনীকে আমরা ম্যাজিস্ট্রেসির ক্ষমতা দিই। এটাও কিন্তু বিপজ্জনক, বিভিন্ন অর্থে বিপজ্জনক। একটা হচ্ছে আপনাদের সেনাবাহিনীতে ম্যাজিস্ট্রেসির ক্ষমতা পাওয়া উচিত নয়, কিন্তু একই সঙ্গে আপনি তো সেনাবাহিনী একমাত্র আপনাকে রক্ষা করছে বাংলাদেশে। এটা তো আসলে সেনা সমর্থিত উপদেষ্টা সরকার। আমরা যতই বলি না কেন যে এটা ১/১১ সরকার সঙ্গে তার পার্থক্য আছে, আসলে এটা ১/১১ সরকার তো আরো অনেক নিচু স্তরের সরকার। কারণ ১/১ সরকার অন্তত একটা তথাকথিত সংবিধানের অধীনে সাংবিধানিকভাবে গঠিত একটা সরকার। পরবর্তীকালে এখানে সেনা এটাকে একটা সেনা অভ্যুত্থান হচ্ছে, কিন্তু এখানে ঘটনা কি দেখেন, সরকারি গঠিত হচ্ছে একটা বেআইনি পদ্ধতি, আপনার আইনের মধ্যে নাই, আপনার সংবিধানে কিছু নেই, এবং এটা একমাত্র টিকে আছে সেনাবাহিনীর সমস্যা। এবং হুজিরকে তার সেনাবাহিনী এটাকে সমর্থন করছে, যেহেতু তারা একই সঙ্গে ছাত্রদের পক্ষেও তারা থাকতে চেয়েছে, এবং দেশের যেন একটা চরম কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তার জন্য তারা কিন্তু প্রাণ করতে। তো আপনি এই জগা খিচুড়ি জিনিস দিয়ে তো আপনি একটা রাষ্ট্র চালাতে পারেন। আরেকটা কথা খেয়াল করেন, ডক্টর ইউনূস যেন কোনো একটা বিদেশি একটা সরকারের সঙ্গে কথা বলেন, উনি কিসের ক্যাপাসিটিতে কথা বলেন? উনি তো প্রেসিডেন্টের উপদেষ্টা মাত্র, তার আর কি ক্যাপাসিটি আছে, আর তার কি ক্রেডিবিলিটি আছে? কিন্তু আরেকজন প্রেসিডেন্টের সঙ্গে তিনি বুঝতে পারেন না, তিনি আরেকজন রাষ্ট্রপ্রধানের সঙ্গে তিনি বুঝতে পারেন, তো তিনি কিভাবে এই কূটনৈতিক সমস্যার সমাধান করবেন? এটা তো রাষ্ট্রের দেখতে সিরিয়াস একটা প্রবলেম। কেন আপনি যতই বলেন না কেন, অন্যান্য রাষ্ট্র তার সঙ্গে বসছে, বলবার কারণটা হচ্ছে যে তারা এটাকে মনে করে যে এটা এই আপনার তিনি আফটার জনগণের দ্বারা এই গণ অভ্যুত্থানের মধ্যে তিনি ক্ষমতা এসছেন, ফলে তারা তাকে সম্মান করে তার সাথে কথা বলছে। কিন্তু প্রোটোকলের দিক থেকে তিনি কিন্তু রাষ্ট্র প্রধানের, আমাদের এখনো সংবিধান অনুযায়ী যিনি রাষ্ট্রপ্রধান তার উপদেষ্টা মাত্র। আপনি এগুলো তো কূটনৈতিক দিক থেকে যথেষ্ট পরিণতা তৈরি করেন। আপনি তো সিরিয়াসলি কোনো সম্পর্ক কোনো দেশের সঙ্গে আপনি আসলে করাটা কঠিন হয়ে যায়। স্বভাবতই দুদিকে সংকটটা তৈরি হয়েছে। ছাত্ররা বলতেছে যে আমরা যে একটা গণ অভ্যুত্থান করেছি তার প্রমাণ কি? তার তো আপনি এরকম ঝুলে রাখতে পারেন। আপনি যে সংবিধানের অধীনে যদি আবারও কোনো একটা পুরনো সরকার ফিরে আসে, তার যে সমস্ত ছাত্রদেরকে অনেক ফাঁসি দিতে পারবেন। আমি যারা গণ অভ্যুত্থান করেছে এরা তো এই আইনের অধীনে, তারা তো আসলে একটা বেআইনি কাজ করে বসেছে, তাহলে এদের কি হবে? আপনি কি একটা আবার একটা ইনডেমনিটি আইন বানাবেন? আর ইনডেমনিটি আইন তো গ্রহণযোগ্য হবে না। আপনি এটাকে আবার আগামীতে একটা কিংস পার্টি বানায় আপনি আবার ওই ১৪২ ধারা অনুচ্ছেদ অনুযায়ী এটা একটা সংখ্যাগরিষ্ঠ ভোটে পাশ করে আনায় সেখান থেকে আপনি পাশ করবেন তাদেরকে। আপনি কি করে করবেন? পার্টিগুলোর সঙ্গে কথা বলতে পারবেন। এখন আপনি আবার রাজনৈতিক দলগুলোর কাছে জিম্মিয়ে পড়েছেন। তার মানে আপনাকে রাজনৈতিক দলগুলোকে আপনার সঙ্গে না আসলে, যদি তার রাজি না হয়, তো এই সরকারকে আপনি বৈধ প্রমাণ করবেন কি করে? আপনি আগামী দিন নির্বাচন দিলেন, যে নির্বাচনে যদি আজকে বিএনপি ক্ষমতা আসে সংখ্যাগরিষ্ঠ পেয়ে, তাহলে আপনি বিএনপিকে বলেন আমি সরকারকে বৈধতা দেবো না, তোমরা এর আগে যে অবদান করেছে এটা অবৈধ, কারণ বাংলাদেশের সংবিধান যেটা অবৈধ। এগুলাকে জগাকে শুরু করে তো আপনার এই গণ অভ্যুত্থান করা যায়। সরকার বিপক্ষে অবস্থান নিল কেন? অর্থাৎ এই ইউনূস সরকার এই ছাত্রদের এই প্রোক্লেমেশন বা ইশতেহার ঘোষণার যে বিষয় সেটি প্রথমে বিরোধিতা করলো,
এখন বলছে যে আমরাই করব, তো আপনারাই যদি করেন তো 5 মাস কেন সময় লাগলো? বা ঘোষণায় কি আসতে পারে, আগামীকাল কি ঘোষণা আসতে পারে ছাত্রদের? ছাত্রদের দিক থেকে সরকার তো ছাত্রদের দিক থেকে কি ঘোষণা আসতে পারে এটা তো পরিষ্কার। ছাত্ররা ডেফিনেটলি চায় না এই সংবিধান থাকুক, এই সংবিধান বাতিল হোক এবং অন্তর্বর্তীকালীন সরকার পূর্ণ ক্ষমতা সম্পন্ন একটা সরকার। কেমন ফলে সভাপতি তারা 1 নম্বর, 2 নম্বর তারা সভাপতি তারা চায় যে ফ্যাসিস্ট শাসনের অধীনে যে সকল এই ব্যক্তিরা নির্বাচিত হয়েছে, তার মানে আপনার প্রেসিডেন্ট থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন পদে যারা আছে এদেরকে তারা সভাপতি তারা চায় না যে তারা সরকার, ফলে তারা সরকার ব্যবস্থার একটা পরিবর্তন চায়। মানে একদিকে তারা নতুন রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবার প্রক্রিয়া শুরু করতে চায়, যেটাকে আমি বলি গঠনতান্ত্রিক প্রক্রিয়া, কনস্টিটিউটিভ প্রসেস, এটা তারা চায়। এবং একই সঙ্গে তারা চায় যে পুরনো ফ্যাসিস্টদের, বিশেষত এই আওয়ামী লীগের কোন রেমনেন্ট বাংলাদেশে থাকতে পারে। ফলে তারা খুব পরিষ্কারই বলছে যে মুজিববাদের পতন চায়, মুজিববাদকে আমরা কবর দিতে চাই। খুব সহজ, ছাত্ররা তো খুবই পরিষ্কার, তারা তো কোনো কিছু অস্পষ্ট রাখে। ছাত্রদের সমস্যা হচ্ছে যে ছাত্ররা 5ই আগস্টে কোন একজন আমাদের আইনজীবী এই ভুল পরামর্শ শুনে আজকে একটা সম্পূর্ণ অস্থিতিশীল একটা রাষ্ট্রকে তারা কায়েম করেছে। এই অস্থিতিশীল রাষ্ট্রের বিপদের দিক হলো যে এই সেনাবাহিনীর বিরুদ্ধে নানান রকম ষড়যন্ত্র চলছে, যেটা আপনারা দেখেছেন যে এর আগে হাজারীগুলিতে কাহিনীকে কেন্দ্র করে সেনাবাহিনী বনাম জনগণের একটা সংঘাত তৈরি করার চেষ্টা। আপনি সেনাবাহিনীকে আপনি যদি কোনোভাবে যদি একটা সংঘাতের মধ্যে ফেলে দিতে পারেন তাহলে কি হবে? সেনাবাহিনীর সভাপতি গ্রহণযোগ্য হবে না বর্তমান এই অস্থিতিশীল পরিস্থিতি, এই সংবেদনশীল পরিস্থিতি। তাহলে এই পরিস্থিতি কি ঘটনা, সেনাবাহিনী বনাম জনগণের একটা বিরোধ তৈরি হবে। এই বিরোধটা তো অত্যন্ত তো এই বিরোধকে সেনাবাহিনীকে আমি ধন্যবাদ জানাবো। অত্যন্ত সতর্কতার সঙ্গে তারা যে ম্যাজিস্ট্রেসির যে ক্ষমতা ছিল এটাকে অত্যন্ত সতর্কতার সঙ্গে তারা এটাকে ব্যবহার করেছে এবং তারা এখনো পর্যন্ত আজকে পর্যন্ত তারা এই স্টেবিলিটির জন্য যে দায়িত্বটা তাদেরকে সামনে প্রত্যাশা করেছে এটা তারা করেছে, এটা আমরা কাহাতে তারা করি। আপনি এসব ধরে কৃষক আপনার লোকজন যাদের দেশ সম্পর্কে কোনো দেশ নেই, যারা অতীতে তাদের আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক ছিল এবং অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক, তাহলে এইসব লোকরা যখন এসে একটা সংবিধানের অধীনে, শেখ হাসিনার সংবিধানের অধীনে এই গণঅভ্যুত্থানকে ঢুকে দিয়েছে এবং সেনাবাহিনীকে ট্রাস্ট করে না, বিশ্বাস করে না, এবং জনগণকে বিশ্বাস করে না, ছাত্রদেরকে বিশ্বাস করে, তাহলে কি করবে? ছাত্ররা ফলে তাদের অস্ত্র হিসেবে তারা এটা ব্যবহার করছে। কেন করছে তারা? আপনি গিয়ে বেছে নাই যে আপনি মন্ত্রণালয়ে পুড়িয়ে দিচ্ছেন, আপনি বেছে আপনি আসিফের মন্ত্রণালয়ে পুড়িয়ে দিচ্ছেন। আপনি এর আগে আন্দোলন করতেছেন, এটাকে আপনি কি বলছেন কি জনতার মঞ্চ বানাচ্ছেন। সেই জনতার মঞ্চ বানিয়ে এই যে পুরনো আওয়ামী আমলাতন্ত্রের যেসব লোকগুলা এরা এসে আপনার এখন রাজনীতি করতে নামছে, গিয়ে আপনি হুমকি দিচ্ছে যে আপনার কোনো প্রকার সংস্কার আপনি আমলাদের করতে পারবেন। আমলাতন্ত্রের জনপ্রশাসন একতরফা সিদ্ধান্ত নিচ্ছে, আওয়ামী লীগের লোকদেরকে বসে দিচ্ছে যেখানে সেখানে, এটাকে আমরা তুলে দেওয়া যায়। ফলে ছাত্ররা তো অতিষ্ঠ হয়ে গেছে। আপনি আর কাহাতে তারা তো একটা কম্প্রোমাইজ তারা করেছে। আপনি 5ই আগস্টের ছাত্রদের তরফে একটা কম্প্রোমাইজ তারা করেছে, এই কম্প্রোমাইজটাও ঠিক না। আপনি এই কম্প্রোমাইজ করার পরে আপনাকে তৎক্ষণাৎ সমাধান করা উচিত যে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছি এবং বিএনপিকে জামাতকে বোঝানো দিচ্ছিল। আমার প্রস্তাব কিছু যে আপনারা একটা জাতীয় সরকার ধরনের একটা সরকার, যদি বিএনপি শুরুর দিকে এটা করতে দেয়নি, কিন্তু তারপরে আমরা বলছিলাম যে আচ্ছা আমরা একটা রিকনসিলিয়েশন এবং একটা রিকনস্ট্রাকশন কাউন্সিল করি, সেখানে প্রত্যেকটা রাজনৈতিক দল সেখানে থাকবে পাহারাদার হিসেবে। যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা ঠিক মতো কাজ করতে পারছে কিনা, তারা রাজনৈতিক দলের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে কিনা, এবং একই সঙ্গে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে তারা কোনো ষড়যন্ত্র করছে কিনা। ফলে আমরা এই গঠনতান্ত্রিক প্রক্রিয়া, যে সময়টা আমাদের একটা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করতে হয়, এই গঠনতান্ত্রিক প্রক্রিয়া যেন বিএনপি বলুন কি জামাত ইসলামী বলুন বা অন্যান্য দলগুলো যারা আমরা অংশগ্রহণ করেছে তারা মিলে যেন একটা কনস্ট্রাকশন রিকনসিলিয়েশন এবং রিকনস্ট্রাকশন কাউন্সিল তারা গঠন করে। মানে কার্যত এরাই আসলে গার্ডিয়ান কাউন্সিলের মতো থাকবে এবং আপনার আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তার ভূমিকা পালন করবে। তো কিছু আপনি শুনলেন না,
আমি কোনো কথাই শুনলাম না। তো ছাত্ররা করবে ঠিক কি করে? ছাত্রদের ছাত্রদের তবু তো দেখেন কি পরিমাণ তারা দায়িত্বশীল, তারা বলেছে, তারপরে তারা একটা খসড়াটা, তারা তাদের যে খসড়াটা এটা তারা একটা কিছু কিছু তারা নিজেদের মধ্যে শেয়ার করে। বাইরের যে খসড়া আমি দেখছি এটা ভুল, এটা কিছু কিছু আপনার কোথা থেকে তারা পেছন করতে পারে, কারণ নেগোসিয়েশন সরকার সামনে চলছে। অন্তত আমি এই সন্ধ্যা 6টা পর্যন্ত সে নেগোসিয়েশন চলছিল, সেখানে ডেফিনেটলি সরকারের তরফ থেকে তারা একটা কথা বারবার বলেছে ছাত্রদেরকে যে এমন কিছু যেন না হয়, কিছু যেন এসকেলেট না করে, সংঘাতটা বিরোধটা যেন একটা এমন জায়গায় না যায় যেন এটা আনস্টেবল একটা সরকার না পায়। এবং সেটা কেন? কারণ ইভেন সেনাবাহিনীর তরফ থেকে বারবার বলা হচ্ছে যে আমরা এমন কিছু যেন না করি যাতে আমরা এই দেশটাকে অস্থিতিশীল করে তুলি। তো ছেলেরা তো মানতেছে সবই, আপনি কিছুই দেবেন না, আপনি খালি হাসিনার সংবিধানে ঢুকে দিবেন, আর আপনি গিয়ে তাদের ওই কি বলে মন্ত্রণালয়ে গিয়ে একদম বেছে বেছে সবচেয়ে দুর্নীতিবাজ 2টা মন্ত্রণালয় তার নথিপত্র আপনি পুড়ে দিবেন, এবং আপনি ছাত্রদেরকে আপনি ক্রমাগত জনগণের কাছে হেয় করবেন, ক্যাম্পেইন চালাবেন যে ছাত্ররা খুব অন্যায় করে ফেলছে। কেন আপনি এগুলো করছেন? স্বভাবতই ছাত্ররা চাইতেছে আমরা একটা জুলাই অভ্যুত্থানের পরে আমাদের একটা ঘোষণাপত্র দরকার, যেটা আমরা করি নাই, দেরি করেছি আমরা, ঠিক আছে ভুল হয়েছে, কিন্তু ওই যে যেটা আরো বলি না, ঠিক আছে হয় নাই ভালো কথা, কিন্তু এখন তো হতে পারে, এখন আমরা দেখি একটা ঘোষণাপত্র দিব, যদি সরকার আমাদের সঙ্গে না থাকে আমরা নিজেরা দেব। তো যখন তারা এটা ঘোষণা দিয়েছে, আমি গত বোধহয় 5-6 ঘন্টার ডেভেলপমেন্ট হলো এই যে শুরুর দিকে যখন আমাদের প্রেস সচিব বললেন যে এটা প্রাইভেট একটা অনুষ্ঠান, এখন তিনি বলতেছেন না আমরাও একটা জাতীয় ঘোষণা একটা আমরা দেব, আমরা একটা ঘোষণা আমরা দেব। কিন্তু এই ঘোষণাটার লিগ্যাল স্ট্যাটাস কি, এই ঘোষণাটার পলিটিক্যাল কন্টেন্ট কি, কি তারা ঘোষণা দিবেন, কেন তারা ঘোষণা দিবেন, এটার কোনো ব্যাখ্যা নেই। মানে এটা একটা কি বলবো, এটাকে আমরা একটা মগের মূল্য আর কি, মানে আমি কি বলবো আপনাকে, মানে এটা দুঃখে, মানে আমরা জীবন দিলাম, এতগুলো ছেলে পঙ্গু হয়ে বসে আছে, আমরা এগুলো তামাশা করে বেড়াচ্ছি। আপনি তো এটা করতে পারেন না, তো আপনি তো রিয়েলি সরকার মনে করে ঘোষণা দিবেন, ঠিক আছে, আপনি দিলেন না কিছু। আপনি প্রথম দিকে তো ছেলেদেরকে তো বুঝিয়েছেন, ছেলেদেরকে আপনি কি বুঝিয়েছেন? আপনি বুঝিয়েছেন যে আমরা এই সংবিধান নিয়ে কাজটা করি, কারণ আমাদের এই মুহূর্তে আমাদের হাতে কিছু নাই। এবং আপনি খেয়াল করেন সে সময় আমাদের সেই আসিফ নজরুল বলেছেন প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র আছে। আপনি তো এই মিথ্যা কথা বলে গিয়েছেন আমাদেরকে। এই মিথ্যা কথা বলার পরে আমরা কি হয়েছিল? আপনি তো সে পদত্যাগপত্র দেখাতে পারেন না। কেন আপনি পদত্যাগপত্র দেখাতে পারবেন না? আপনি পদত্যাগপত্র দেখাতে হবে এখন। আপনি যে এইগুলো বলে আপনি ছেলেদেরকে আপনি সংবিধানের অধীনে নিয়েছেন যে আমরা সাংবিধানিক ভাবে আমরা সমাধান করতে পারবো। তো ছেলেরা তো এটা মেনে নিয়েছে যে আপনারা সাংবিধানিক ভাবে কোন একটা আইন তৈরি করতে পারবেন। তারা একটা ড্রাফট দিয়েছে, সেই ড্রাফটের বিরোধিতা করেছে আমি, কারণ সেই ড্রাফটটা তো অধ্যাদেশের ড্রাফট, মানে শেখ হাসিনার ড্রাফটের অধীনে আপনি আরেকটা অধ্যাদেশ বানাবেন, আইন বানাবেন। আর এগুলো কি তামাশা নাকি? আপনি একটা আন্দোলন করেছি আমরা এই পুরো ফ্যাসিস্ট ব্যবস্থাকে বিলোপের জন্য। ছেলে তো বলছে আমরা ফ্যাসিবাদের বিলোপ চাই, তো আপনি এইসব আইন নিয়ে তামাশা করছেন কি জন্য? গণ অভ্যুত্থানকে আইন মেনে চলে নাকি? তাহলে আপনি ছেলেদেরকে জীবনকে আপনি বিপন্ন করে তুলছেন কি দুঃখে? এই 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 দুঃসাহস আপনাকে কে দিল? এবং আইনের ভুয়া বাহিনীর কথা বলে বলতেছেন আইন ছাড়া নাকি দেশ চলে না। আরে ভাই, ইংল্যান্ড তো লিখিত কোনো সংবিধানই নেই। আর কে বলছে এগুলা যে সকল কনস্টিটিউশনাল ব্যাকগ্রাউন্ড ছাড়া দেশ চলে না? এই দেশে কি এথিক্স নাই? দেশে কি ধর্ম না? অবশ্যই পৃথিবীর সব দেশে এগুলো হয়েছে। এসব ভুয়া আইনি কথাবার্তা বলে আমি বলছি না উকিলি বুদ্ধি, এই উকিলি বুদ্ধি দিয়ে আপনি দেশটাকে আজকে সর্বনাশের দিকে আমরা নিয়ে চলে গেছি। এবং আজকে নিয়ে শেষ করি নাই, আমরা আজে বাজে লোক করে যারা জনগণের কাছে গ্রহণযোগ্য না, এদিকে একটার পর একটা আপনি তাকে উপদেষ্টা বানাচ্ছেন। আপনি কারো মতামত দেখছেন না, ছাত্রদের কথা জিজ্ঞেস করছেন না, বা আপনি যে দাদিকে নিচ্ছেন ছাত্রের কথা জিজ্ঞেস করেন না, কাউকে জিজ্ঞেস করেন না। আপনি এই পর্যন্ত কেয়ার করেন। ইভেন ডক্টর ইউনূস, তিনি ভালো মানুষ, তিনি কোনোদিনও কিন্তু ডেকে আমাদেরকে কথা বলেন না, ফরহাদ সাহেব আপনারা কি বলতে চাই বসেন, আমাদের তো একজন আইনজীবী আছে, ওনার বক্তব্য শুনি, আপনার বক্তব্য শুনি, দেখি যেটা গ্রহণযোগ্য আমরা এটা করবো। তো তিনি তো এটা করেন নাই, তিনি তো কোনো সিভিল সঙ্গে কথা বলেন নাই, তিনি তো আপনাদের সঙ্গে কথা বলেন। আপনারা কি বসে ঘোড়া ঘাস কাটছিলেন নাকি বসে বসে আমেরিকাতে? আমেরিকা এখানে কারোর সঙ্গে তারা কথা বলেন নাই, নোবডি। ঠিক আছে, শেখ মাহমুদ ভাই যখন দেশে আসছে দেখছি তারা জেলে নিয়ে চলে গেছে। আমি বলে মাহমুদুর রহমান জেলে যাবে কি জন্য? সংবিধানে লেখা আছে প্রেসিডেন্ট ক্ষমা করতে পারে, আপনারা ক্ষমা করে দেন। আপনারা ক্ষমা করে আপনারা বাদ দেন। মাহমুদুর রহমান সে ক্ষমা গ্রহণ করবে কিনা সেটা তার ব্যাপার।
তিনি একটা অত্যন্ত তার আত্মসম্মান অনেক বেশি, তিনি বলছেন আমি ক্ষমা চাই না, হতে পারে, কিন্তু আপনার তো ক্ষমা করবেন, তারপর দৌড়াই গিয়া তারা গিয়া ওনাকে জামিন দিয়েছে। এটা তো ফাইলজামি তো সীমা থাকে রে ভাই, এটা তো একটা, এটা কি। তো ফরহাদ ভাই, এই আচ্ছা, সকল আমি আরেকটা কথা বলি ভাই কনক ভাই, আপনি উপর থেকে, এটা হচ্ছে আপনি গণঅভ্যুত্থান করেছেন, আপনি উপর থেকে বাচ্চা আপনি সব আওয়ামী লীগারদের ধরে ধরে আপনি কি বানাইছেন, অথবা মার্কিন পন্থীদেরকে আপনি ইয়ে বানাইছেন, কমিশন বানাইছেন। আরে ভাই, কমিশন উপর থেকে জনগণকে কমিশন বানালে আপনি কি সংস্কার করবেন? সংস্কার তো করতে হবে জনগণকে সঙ্গে নিয়ে, জনগণকে বুঝাইতে হবে যে এটা ভালো এটা খারাপ, বুঝাতে হবে না আপনাকে। আপনি এক্সপার্ট দিয়ে আপনি কমিশন করবেন, এগুলো কি? এসব এলিটদের কি আমি কমিশন? তো জনগণ কোথায়? জনগণ হারিয়ে গেছে, জনগণের কোনো খবর নেই। কদিন আগে দেখবেন আপনাদের আমেরিকাতে থাকে একজন কিছু কিছু সাংবাদিকরা, তারা এখানে হঠাৎ করে হিরো হয়ে গেছে, বিরাট হিরো এক একজন। আরে বাপ রে বাপ, তাদের প্রতাপে বাঁচি না আমরা। আমাকে জিজ্ঞাসা করেন যে আমার নাম আছে ওখানে তাদের আলোচনা সভায়, আমি তো এরকম আলোচনা সভায় যাই না। আপনি কেন এই ধরনের আলোচনা করেন এলিটদেরকে নিয়ে? এখানে শ্রমিক কোথায়? এখানে কৃষক কোথায়? গ্রামে কি আর কোনো লোক নেই? গরিব মানুষ নেই? শ্রমিকদের কোনো দাবি দেওয়া নেই? এমনকি ব্যবসায়ীদের কি কোনো দাবি দেওয়া নেই? তাদের তো কিছু কথা থাকতে পারে, কিন্তু আপনি কোন ব্যবসায়ীর কথা শুনতেছেন এমন এক ব্যবসায়ী যেটা আওয়ামী লীগের সময় গিয়ে বলছে যে কি তারপরে তোমাকে চাই, চিন্তা করেন আপনি। আপনি কাহাত ছেলেরা এগুলো সহ্য করবেন? ঠিক আছে, এখন এটা করার পরে সভাপতির ছেলেরা এসছে, তারা একটা ঘোষণা কি তারা যা পারে তাই দিবে। ঠিক আছে, আপনি আমার সেরকম কথা নেই, তারা যা পারে তাই দিবে। এবং তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। এখন আমি জানি না সরকার শেষ মুহূর্তে 6 ঘন্টা আগে, এই কিছুক্ষণ আগে, 6 ঘন্টা নয়, অন্য কথা করে কয়েক ঘন্টা আগে তারা বলছেন যে তারা নিজেরা নাকি একটা ঘোষণাপত্র দিবে। তো কি ঘোষণা দিবেন আপনারা? আপনার তো অবৈধ সরকার, কিসে ঘোষণা দিবেন? হু আর ইউ? জনগণ ঘোষণা দিতে পারে, জনগণ ঘোষণা দিতে পারে। এবং কালকে ছেলেরা যদি ডেকে নিয়ে এসে জনগণের পক্ষে ঘোষণা দেয়, এটা আইনের দিক থেকে বৈধ। কালকে যদি তারা একটা ঘোষণা দেয়, আইনের দিক থেকে বৈধ, আন্দোলনের দিক থেকে বৈধ, পারলে তাদের বিরুদ্ধে লড়াই করেন, তো পারলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করেন, পারলে তাদেরকে, এই যে আজকে বিএনপির যে পজিশন, বিএনপিকে আমি বারবার বুঝিয়েছি যে আপনারা ছাত্রদের সঙ্গে থাকেন। কারণ আমি লিখেছি যে খালেদা জিয়া না থাকলে গণঅভ্যুত্থান হতো না। তারা প্রথম খালেদা জিয়াকে মুক্তি করেছে, আপনি খেয়াল করেন, ওদের বিচক্ষণতা খেয়াল করেন, তারা প্রথম গিয়ে খালেদা জিয়াকে মুক্তি করেছে। ঠিক আছে, আবার তাদেরকে জিজ্ঞাসা করা আবার বিএনপির লোকজন, তোমরা কারা? আরে ভাই, তোমরা কারা? এই খালেদা জিয়াকে যিনি মুক্তি করছে তোমরা তো পারো না, তোমরা তো তাকে নিয়ে গিয়ে শেখ হাসিনা আদালতে ঢুকাই দিয়েছিল। ছেলেরা তো তাকে মুক্ত করেছে, ছেলেরা তারাকে মুক্ত করবে। তার উপর যে আপনার এই কদিন আগে আপনার হয়েছে না এগুলা, তাহলে ছেলেরা করেছে। আমি তারাকে বারবার বলেছি যে তোমার যে রাজনীতি, এটা ভুল রাজনীতি। কারণ তোমার উচিত তরুণদের পক্ষে থাকা। তোমার ওখানে কতটা লোক আছে ইন্ডিয়ান, প্রো ইন্ডিয়ান লোক তোমার ওখানে উপদেষ্টা হিসাবে বিএনপিতে আছে। তোমার বিএনপি ক্লিন করা হচ্ছে। তুমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারো, আমাদের তরুণদের নেতা হতে পারো, তো তোমার রাজনীতি এরকম কেন? কেউ তো আমাদের কথা শুনে নেই। তাহলে আমি ছেলে যাবে কই? ওরা তো ফিরতেছে। এখনো বিএনপির সঙ্গে কথা বলে আপনি দেখেন, বিএনপির বক্তব্যগুলো আপনি খেয়াল করেন, বিএনপিকে ইতিবাচক কথা বলতেছে। প্রত্যেকটা জায়গায় আমরা শুনতেছি বিএনপি দখল করতেছে, বিএনপি দখল করতেছে। এগুলো তো আমরা তো বিএনপিকে ভালোবাসি, আমরা বিএনপির পক্ষে আমরা অনেকে, আপনি সাফার করেছেন বিএনপির জন্য, আমি সাফার করেছি। তারপর বিএনপি একটা লোক না যে যেখানে বিএনপি তাকে ওন করে, তার কোনো বুদ্ধিজীবী না, তার কোনো সাংবাদিক নেই, সে জেনুইনলি আপনার বিএনপিকে সে ওন করে। আপনি বিদেশে কেন এখন? আপনি কি বিদেশে থাকার কথা? আমাকে এই কথাটা বলেন, এটা কি বিএনপির দায়িত্ব না আপনাকে দেশের ভিতরে নিয়ে আসা? ঠিক, আপনি তো নিউ ইয়র্কে আছেন, আরেক লোক গিয়ে ওখানে আপনার তারা, এই যে এগুলো তো ঠিক না ভাই, এটা কোনো, এটা তো ঠিক নয়। আপনি একটু, এটা আমি ক্ষোভে কথাগুলো বলছি। এখন এই ঘোষণাপত্রের মাধ্যমে কি কোনো গুণগত পরিবর্তনের কথা, মানে সরকার ব্যবস্থার কোনো পরিবর্তন বা বিপ্লবী সরকার গঠন, এই জাতীয় কিছু আসার কি কোনো সম্ভাবনা আছে মনে করেন? না, একটা হলো যে আপনার ধরুন সরকার পরিবর্তনের, মানে এই যে এখন যারা ক্ষমতায় আছেন উপদেষ্টা, সেখানে কিছু রদবদল হতে পারে, কিন্তু সরকার পরিবর্তন হবে এটা ছেলেদেরও ইচ্ছা না। মানে আমি ওদেরকে, আমি যতটুকু আমি বুঝেছি, কেননা সেটা হলো এই যে কেউই চায় না এমন কোনো পরিস্থিতি তৈরি হোক যেখানে একটা ইনস্টেবিলিটি তৈরি হয়, ওরা কেউ চায় না। ফলে সে কারণে আমি মনে করি না যে আপনার নতুন কোনো ভাবে পরিগঠিত হবে। এটা এই অন্তত বিকাল পর্যন্ত আমার কাছে এই তথ্য আছে। আর দ্বিতীয়ত ছেলেরা কি চায় না, ছেলেরা ডেফিনেটলি তারা চায় কি,
ঠিক আছে একটা আপোষের মধ্যে তারা, আমি আপনাকে বলবো 7টার সময় ওদের নেতাদের সঙ্গে আমার শেষ যখন কথা হয়েছে তখন তারা আমাকে পরিষ্কার করতেছে যে আমরা চাই বিএনপির সঙ্গে একটা সমঝোতা, একটা আন্তরিক সমঝোতা দেশের পক্ষে। এটা তারা অত্যন্ত কাতর ভাবে বলেছে। আমাকে বলছে ফরাদ ভাই আপনি কি এখানে কিছু বুঝাতে পারবেন ওনাদেরকে? আমি চেষ্টা করবো, তোমরা যে বলো আমি চেষ্টা করবো। এবং এখন আপনার মাধ্যমেও আমি তারেককেও বলতেছি, আপনার মাধ্যমে বিএনপি নেতাদেরও বলতেছি, তাদের উচিত হবে যদি তারা আমাদের মতো মানুষ থাকলে একটা মধ্যস্থতা করতে পারে, তাদের উচিত হবে এই ছাত্রদের পক্ষে কথা বলা। এই যে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলাটা ঠিক নয়। আমরা একটা গণ অভ্যুত্থান করেছি এবং গণ অভ্যুত্থানের অভিপ্রায় এই তরুণরা কিন্তু ধারণ করে। ফলে তারা কিন্তু দেখেন অনেক কিছু কিন্তু তারা কম্প্রোমাইজ কিন্তু তারা করেছে। তারা ইচ্ছা করলে কিন্তু 5ই আগস্ট একটা সরকার গঠন তারা করতে পারতো ডক্টর ইউনূসকে দিয়ে, খুব একটা কঠিন কাজ হতো না। কিন্তু এটার কিন্তু আমি কিন্তু ওটাই চাইতাম। আমাকে যদি বলেন আমি বলতে ওই ধরনের একটা সরকার আপনার ঘোষণা করা ঠিক ছিল। আমি শুধুমাত্র বলেছি এটাকে বিপ্লবী সরকার বলাটা অনেক সময় লোকে বিভ্রান্ত হয়, কারণ ব্যাপারটা হয়েছে এমন নয় যে আমরা একটা সমাজতান্ত্রিক সমাজ কায়েম করতে যাচ্ছি কিংবা আমরা একটা চীনা বিপ্লব করতে যাচ্ছি। এখানে ছিল সিম্পলি যেটাকে আমরা বলি বুর্জোয়া ডেমোক্রেটিক একটা 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 আমরা রাষ্ট্র আমরা কায়েম করতে পারি, জনগণের অধিকার যেখান থেকে আপনি কায়েম করতে পারি। আপনি যদি শুনতে চান তাহলে সেই ধরনের সরকারে কি থাকতে পারে, এগুলা ছেলেরা যেসব আলোচনা করেছে এটা আমি আপনাকে সংক্ষেপে বলতে পারি, সেটা আপনি পরে জানতে পারলে আমার দর্শকরা আমরা শুনবো। কিন্তু মূল কথা হচ্ছে এই যে আমাদেরকে বিএনপির সঙ্গে অবশ্যই, এটা আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত মত, ছেলেরা শুনতেছে আমার কথা, আমি মনে করি বিএনপির সঙ্গে একটা আন্তরিক একটা আলোচনা, আন্তরিক হতে হবে। এটা লুকোচুরি হলে হবে না, এটা হতে হবে আন্তরিক, জেনুইনলি। কারণ বিএনপি তারা বলে আমরা খালেদা জিয়াকে মুক্ত করেছি এবং বিএনপির একটা বিরাট ভূমিকা ছিল, জামাতের একটা বিরাট ভূমিকা ছিল। ফলে জামাতের তো একটা পজিশন দেখছেন আমি মনে করি খুবই বিচক্ষণ, আমি ইতিবাচক। আমি মনে করি এবি পার্টির পজিশন আমি দেখছি খুবই ইতিবাচক। তারা বলছে আমরা নৈতিকভাবে সমর্থন করছি, ভেরি ফাইন। কিন্তু সবচেয়ে বেশি প্রবলেম্যাটিক জায়গা দাঁড়িয়েছে বিএনপি। তো আমি করজোড়ে বিএনপিকে বলবো দয়া করে আপনারা ছেলেদেরকে উপযুক্ত সম্মান দিয়ে বসুন, কথা বলবেন যেন উইথ অ্যাজ এ পার্টনার, যে আপনারা বলবেন আর ছেলে শুনবে, এভাবে তো সেটা আপনাদের কথা শুনবে না। আমাদেরকে দেখতে হবে যে ইন প্রিন্সিপাল আমরা কি চাই। আমাদেরকে একটা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করা উচিত না? কেন করতে পারবেন না বিএনপি কেন একটা নতুন গঠনতন্ত্রের ব্যাপারে এত অনাগ্রহী? সেখানে বিএনপি নিজেই আসুক না, বলুক না কি ধরনের বাংলাদেশ রাষ্ট্র সে চায়। আমাদের কি ইকোনমিক ডেভেলপমেন্ট দরকার নাই? আমরা কি ওয়ার্ল্ড ব্যাংকের নির্দেশে চলবো? আমরা কি IMF এর নির্দেশে চলবো? আমাদেরকে সেনাবাহিনীকে শক্তিশালী করার প্রয়োজন নাই? আমি তো বারবারই বলতেছে যে আমাদের এখানে বাধ্যতামূলক সামরিক শিক্ষা, তরুণদের বিশাল একটা অংশকে আজকে সেনাবাহিনীতে ঢুকাতে হবে যদি আমরা ইন্ডিয়াকে যদি আমরা মোকাবিলা করতে চাই, মায়ানমারকে মোকাবিলা করতে চাই। আরাকান আর্মি আপনি জানেন এগুলা, এটা সিরিয়াস ভূরাজনৈতিক ইস্যু। ফলে আমাদেরকে আর্মির পক্ষে, সেনাবাহিনীর পক্ষে 100% দাঁড়াতে হবে। সেনাবাহিনীর মধ্যে যদি আপনি খালি দোষ খুঁজেন আর কোন কোন জেনারেল খারাপ খুঁজেন, তা আপনি এটা করতে সেনাবাহিনী শুনবে না। আপনার দোষ তো আমরা সকলেই করছি। আপনি 5ই আগস্টের আগে কোন বেটা আওয়ামী লীগের মাখন খায় না? আমাকে বুঝে বলুন তো, কোন বেটা খায় না? হয়তো কনক সরকার খায় না, ফরামদার খায় না, তার কোন বেটা খায় না? হয়তো ইলিয়াসও খায় না, কি পিনাকিও খায় না, সবগুলো তো আওয়ামী লীগের মাখন খেয়েছে। তা আপনি এগুলো বলে তো লাভ নেই। আপনি দেখবেন যে যারা এর আগে 5ই আগস্ট সালে যারা আওয়ামী লীগের যে কোনো কারণে হোক তারা ছিল, হুকুমের অধীন ছিল, তারা যদি কোনো ভুল করে থাকে বলতে দেন না, কথা বলেন না ওদের সঙ্গে বসে, কথা বলে বলেন না সে আপনার পক্ষে থাকবে কেমন বিপক্ষে থাকবে। আর কাণ্ডজ্ঞানীতে বোঝায় যে আজকে আপনার যে আমাদের যে সেনার প্রধান যিনি আছেন তিনি তো আসলে কার্যত শেখ হাসিনা তাকে ক্ষমতায় বসালো, কার্যত ঘটনা কি হয়েছে? এটা তো একটা, তিনি তো তার সঙ্গে থাকেন নাই। শেখ হাসিনা তো এই দেশ থেকে উৎখাত হয়ে গেছে এবং সেই উৎখাতের ক্ষেত্রে তিনি তো একটা ভূমিকা রেখেছেন। তো তিনি তো কোনোভাবে যে কোনো কাণ্ডজ্ঞানে বোকাও বুঝবে, তিনি তো কোনোভাবে শেখ হাসিনাকে আবার পুনর্বাসিত করতে চাইবেন না। এটা তো আমরা বুঝি সকলে। ফলে সেনাবাহিনী তো যেসব লোকগুলো আছে তাদের মধ্যে অনেকে হয়তো আওয়ামী লীগের ব্যাকগ্রাউন্ড থাকতে পারে, থাকুক, আপনি তার সঙ্গে কথা বলেন এবং দেখেন যে তাদের এখনকার তাদের মনোভাব কি, তারা এখন কি করতে চায়। সেনাবাহিনীকে যদি তারা গণবান্ধব করতে চায়, সেনাবাহিনীকে যদি তারা জনগণের পাহারাদার করতে চায়, লুটেরা মাফিয়ার সামনে পাহারাদার না, জনগণের পাহারাদার করতে চায়। আর যেসব জেনারেলরা এর আগে লুটের মধ্যে জড়িত ছিল, এর আগে আয়নাঘরে যুক্ত ছিল, এর আগে অপকর্মে যুক্ত ছিল, তাদেরকে বাদ দিন।
কিন্তু সেনাবাহিনীকে তো পক্ষে তো আপনাকে জানাতে হবে। আমাদের তো হাতে কিছু জি, অস্ত্র নেই। ফরহাদ ভাই ধরেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে গত 16 বছরে সরকারি বেসরকারি বা সামরিক বাহিনী, পুলিশ বাহিনী কারোর পক্ষেই হাসিনা নির্দেশের বাইরে যাওয়া সম্ভব ছিল না। এর মধ্যে আমাদের আইডেন্টিফাই করতে হবে যারা অতি উৎসাহী ভূমিকায় ছিল, যারা দুর্নীতি করেছে, যারা অপরাধ কর্মের সঙ্গে যুক্ত ছিল, একদম বহির্ভূত ভাবে একদম যে মানে ভূমিকায় ছিল, তাদেরকে আমরা দমন করতে হবে। তো আপনি বারবারই একটা শব্দ বলছিলেন যে নস্যাৎ হয়ে গেছে। কে নস্যাৎ করলো? অর্থাৎ এই বিপ্লবকে কে নস্যাৎ করলো? এই ধরেন আমরা যেটা দেখলাম যে বিপ্লবের সঙ্গে সংশ্লিষ্টতাবিহীন মানুষকে উপদেষ্টা পরিষদে ঢোকানো হয়েছে। মানে এটা হওয়ারই কথা ছিল না। মানে আমরা উপদেষ্টা পরিষদের যে চেহারা দেখি এখন, এটা হওয়ারই কথা না। কথা ছিল। তো ঠিক আছে, এর পেছনের ব্যক্তিকে, পেছনে কে সর্বনাশ করছে বলুন তো? আপনি কি প্রথমত আপনার উচিত ছিল তো, দেখেন আমি তো এগুলো তো ইঙ্গিতে বলেছি, আমি তো ঘোষণা দিয়েছিলাম যে আমাদের উচিত হবে ইউনূস যখন আসবেন তাকে শহীদ মিনারে গিয়ে তিনি শপথ নেবেন জনগণের কাছে এবং তিনি ক্ষমতা গ্রহণ করবেন। কেমন পূর্ণ ক্ষমতা তার হাতে থাকতে হবে। এখন তো তার হাতে কোনো ক্ষমতাই নেই, উনি সিন্ডিকেটে ভাঙতে পারেন, আর ভাই তার হাতে কোনো ক্ষমতাই নেই। আপনি এই কাজটা করেন না, কেন করেন না? আমি বলছি না 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 না, আমাদের 106-এর অধীনে আমরা ওই আদালতের আমরা সম্মতি নিতেছি, আমরা শপথ নামটা ঠিক আছে, এবং পরে আমরা অধ্যাদেশ দিয়ে আমরা এটাকে বৈধ করে নিব। আমি বারবারই বলেছি এটা একটা অবৈধ সরকার, এটা এই সংবিধান দ্বারা কোনোভাবে এটাকে বৈধ করা যাবে না। তাহলে যারা করেছেন সে উকিলদের খুঁজে, আমি নেম ড্রপিং পছন্দ করি না, কেন আমার লড়াইটা কোনো ব্যক্তির বিরুদ্ধে না ভাই, আমি কোনো ব্যক্তির বিরুদ্ধে আমি কোনো লড়াই করতে রাখি না। যারা করেছে এটা খুঁজে বের করার দায়িত্ব গোয়েন্দা বিভাগের, যারা করেছে খুঁজে বের দায়িত্ব সাংবাদিকদের। আমি নাম বলতে চাইব না, আমি খালি বলবো যে কনসেপচুয়ালি ঘটনাটা কি ঘটেছে। আপনাকে শেখ হাসিনার সংবিধানটা 5ই আগস্টে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত ছিল। ছুঁড়ে ফেলে দিয়ে আপনাকে নতুন করে একটা গঠনতান্ত্রিক প্রক্রিয়া, ভেরি সিম্পল, একটা কনস্টিটিউটিভ প্রসেস বলে। আপনি যে কোনো আইনের বই পড়েন, যে কোনো ইতিহাস পড়েন, বিপ্লবীর ইতিহাস পড়েন, আপনি এগুলোই পাবেন। একটা কনস্টিটিউটিভ প্রসেস, নতুন কালে রাষ্ট্রটা। দর্শক, আপনারা শুনছিলেন আমাদের আলোচনাটি এবং বুঝতে পেরেছেন যে এই সরকারের সাথে আসলে ছাত্র জনতার সমস্যাটি কোথায়। আমি বলবো এখানে এই সরকার আসলে কারো কথা শুনছে না বললেই চলে, কারণ উপদেষ্টারা এমন একটি পর্যায়ে রয়েছেন যারা বিভিন্ন ধরনের মতভেদ তাদের ভিতরে রয়েছে। অর্থাৎ এই উপদেষ্টার মধ্যে বিভিন্ন দলের সাপোর্ট রয়েছে। যেমন প্রধান ডক্টর ইউনূস, তিনি কিন্তু নিরপেক্ষ থাকলেও বাকি যে উপদেষ্টা রয়েছেন তারা অনেকেই আওয়ামী লীগের দোসর, অনেকেই আওয়ামী লীগের সাথে সুসম্পর্ক রয়েছে। অর্থাৎ আমি বলবো যাদেরকে উপদেষ্টা বানানো হয়েছে, আমরা বলছি যে তারা কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নয়, তারা কোনো দল করে না। আমি বলবো যে এই বাংলাদেশে এমন কোনো মানুষ নেই যে সে কোনো একটি দলকে সাপোর্ট করে না। অবশ্যই সে কোনো একটি দলকে সাপোর্ট করে, হয়তো সেটি প্রকাশ্যে, অন্যথায় অপ্রকাশ্যে। যারা প্রকাশ্য করে তাদেরকে হয়তো আমরা রাজনৈতিক দলের নেতা বলি বা তাকে কোনো পদে দেখি, কিন্তু যারা অপ্রকাশ্য কিন্তু সে কিন্তু মনে মনে কোনো একটি দলকে সাপোর্ট করে, এটাই স্বাভাবিক। তো উপদেষ্টাদের ভিতরে যাদেরকে নেওয়া হয়েছে তারা আসলে মূলত আওয়ামী লীগের সাথে যুক্ত রয়েছেন এবং আওয়ামী লীগের পক্ষেই কথা বলেন। এই বিষয়টি কিন্তু আমাদের এখন বুঝে এসেছে এবং ছাত্র জনতাও বুঝতে পেরেছে। এই জন্য কিন্তু সরকারের জনতা বিপক্ষে নিয়েছে। আর এই সরকার যেভাবে রাষ্ট্র চালাচ্ছে সেটি আসলেও সবার জন্যই সমস্যার কারণ হতে পারে, এবং সবচেয়ে ভালো যাদের হবে সেটি হলো আওয়ামী লীগের। অর্থাৎ যাদের জন্য এত ত্যাগ, যাদের জন্য এত জীবন দেওয়া হলো বা এত কিছু হলো, তারাই যদি আবার সুবিধা ভোগ করে বা তারাই যদি তাদের যে রাজত্ব আবার সেটি কায়েম করতে পারে, তাহলে আমাদের এই আন্দোলন, আমাদের এই গণ অভ্যুত্থান কোথায় গেল? এই গণ অভ্যুত্থানের ফসল